নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর জন্য একটা টপিক পড়ব। বোর্ডে লেখাই আছে ডাবল ফার্টিলাইজেশন। দেখো, ডাবল ফার্টিলাইজেশন জিনিসটা একটা গল্পের মতো, বলতে গেলে একটা সিনেমার মতো। যদি তোমরা জিনিসটাকে বোঝো ভালো করে, তবেই কিন্তু তোমরা জিনিসটাকে মনে রাখতে পারবে। এই টোটাল জিনিসটা হচ্ছে একটা সিনেমা, যেটাকে আমরা একদম গল্পের মতো করে বুঝবো এবং কনসেপ্টটাকে ক্লিয়ার করব। বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা লেখা আছে তার থেকেও যেটা জরুরি সেটা হচ্ছে যে সংজ্ঞাটা তুমি বানাবে, কনসেপ্টটা বুঝে যখন তুমি সংজ্ঞাটা বানাবে সেটা তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। আজকে আমি ওই যে ডাবল ফার্টিলাইজেশন বা নিষেক সেইটাকেই তোমাকে বোঝানোর চেষ্টা করব, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, আমি প্রথমেই বললাম এটা একটা সিনেমার গল্প, আর কিচ্ছু নয়। তাহলে আমরা সেই রকম ভাবে কিন্তু আজকে এই টোটাল জিনিসটা বুঝবো। একটা সিনেমাতে মেন ক্যারেক্টার থাকে, কিছু কিছু সাপোর্টিং ক্যারেক্টার থাকে, তাই না? তাহলে এই যে সিনেমাটা আমরা পড়ছি যার নাম ডাবল ফার্টিলাইজেশন, এরও কিছু মেন ক্যারেক্টার থাকবে, তাই না? এরও কিছু মেন ক্যারেক্টার থাকবে, অবশ্যই আছে। মেন ক্যারেক্টারটা কে? মেন ক্যারেক্টার হচ্ছে দুটো মেল গ্যামেট, দুটো মেল গ্যামেট, একটা এগ আর দুটো পোলার নিউক্লিয়াই। এই টোটাল পাঁচটা হচ্ছে ওই যে সিনেমা যেটা আমরা পড়ছি ডাবল ফার্টিলাইজেশন, তাদের মেন ক্যারেক্টার। ওকে, তাহলে এই যে জিনিসটা আমরা পড়ছি ডাবল ফার্টিলাইজেশন, তার সাপোর্টিং ক্যারেক্টার কারা কারা হবে? তার সাপোর্টিং ক্যারেক্টারে আমরা পাবো সাইনারজিডদের পাবো, আমরা অ্যান্টিপোডাল সেলদের পাবো, তাই না? আমরা ফিলিফর্ম অ্যাপার্টাসদের পাবো, আমরা ফিলিফর্ম অ্যাপার্টাসদের পাবো। আর কাদের পাবো? আর আমি ওই যে আমাদের ভেজিটেটিভ সেল, অর্থাৎ ভেজিটেটিভ সেল যেটাকে আমরা কি বলি টিউব নিউক্লিয়াই, তাদেরকে পাবো, তাই না? তাহলে দেখো, এই যে টোটাল ঘটনাটা আমরা পড়লাম তার মেইন ক্যারেক্টার হচ্ছে পাঁচজন। দুটো মেল গ্যামেট, একটা এগ আর দুটো পোলার নিউক্লিয়াই, এরা হচ্ছে এই ডাবল ফার্টিলাইজেশনের মেইন ক্যারেক্টার। আর সাপোর্টিং ক্যারেক্টার আমরা কাদের কাদের পাচ্ছি? আমি সাইনারজিডদের পাচ্ছি, এখানে দুটো আমরা সাইনারজিড পাই। অ্যান্টিপোডাল সেল আমরা তিনটে পাই। ফিলিফর্ম অ্যাপার্টাসও আমরা দেখব সাইনারজিডের একদম পাদদেশে থাকবে তলায়। আর একটা আমরা ভেজিটেটিভ সেল বা নিউক্লিয়াই পাই, টিউব নিউক্লিয়াই পাই। তাহলে এই কটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশনের সাপোর্টিং ক্যারেক্টার। ওকে, এইবারে ক্যারেক্টার তো আমাদের হয়ে গেল, এবারে মেন কিছু ঘটনা থাকে। সেই মেন ঘটনাগুলো কি দেখো, দেখে নাও। তাহলে মেন যে ইভেন্ট যার জন্য এই ইভেন্টটার নাম হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, তাই না? মেন ইভেন্ট, মেন ইভেন্ট কি? মেন ইভেন্ট হচ্ছে একটা এগ সেল যখন একটা দুটো মেল গ্যামেট ছিল, যখন একটা মেল গ্যামেটের সাথে ফিউজড হবে, তাই না? একটা এগের হ্যাপ্লয়েড, একটা মেল গ্যামেট হ্যাপ্লয়েড, দুটো মিলে কি তৈরি করবে? 2n এমব্রায়ো তৈরি করবে, মানে জাইগোটে জাইগোট তৈরি করবে, তারপর এমব্রায়ো তৈরি করবে, তাই না? তাহলে দেখো, প্রথম যে ফার্টিলাইজেশনটা হচ্ছে সেটা হচ্ছে একটা এগ সেলের সাথে একটা মেল গ্যামেটের n + n = 2n এমব্রায়ো তৈরি করছে, তাই না? কোন প্রসেসে তৈরি করে এটা? এই প্রসেসটার নাম হচ্ছে সিনগ্যামি। তাহলে মেন ইভেন্টের প্রথম ইভেন্টটা হচ্ছে সিনগ্যামি, তাই না? সেকেন্ড ইভেন্টে আমরা কি পাবো? দেখো, আমার কাছে দুটো মেল গ্যামেট ছিল, তার মধ্যে একটা আমার ইউজ হয়ে গেল অলরেডি, আমার কাছে
আর একটা মেল গ্যামেট পড়ে আছে, সেই মেল গ্যামেটটা কার সাথে ফিউজড হবে? সেই মেল গ্যামেটটা ফিউজড হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। ওয়ান মেল গ্যামেট। এবার তোমরা ভাবছো সেকেন্ডারি নিউক্লিয়াইট আবার কোথা থেকে এলো? এই যে দুটো পোলার নিউক্লিয়াই ছিল না, দুটো পোলার নিউক্লিয়াই একসাথে ফিউজড হয়ে তৈরি করে সেকেন্ডারি নিউক্লিয়াই। দুটো পোলার নিউক্লিয়াই, তার মানে পোলার নিউক্লিয়াই প্লাস পোলার নিউক্লিয়াই, তাই না? দুটো মিলে তৈরি করছে কি? দুটো মিলে তৈরি করছে একটা সেকেন্ডারি নিউক্লিয়াই, যেটা পরবর্তী ক্ষেত্রে ফিউজড হচ্ছে একটা মেল গ্যামেটের সাথে। রিমেইনিং যে মেল গ্যামেটটা পড়েছিল তার সাথে ফিউজড হলো। দেখো পোলার নিউক্লিয়াই যেটা ছিল সেটা ছিল n, এই পোলার নিউক্লিয়াইটা ছিল n। আমরা কি করে হলো সেটা পড়ব পরে। দুটো n ফিউজড হয়ে যখন একটা সেকেন্ডারি নিউক্লিয়াই তৈরি করছে, সেই সেকেন্ডারি নিউক্লিয়াইটা কি হবে? 2n অবশ্যই। আর মেল গ্যামেটটা আমরা জানি হচ্ছে n, তাহলে এখানে 2n প্লাস n মিলে কি তৈরি করবে? তৈরি করবে 3n, যেটাকে আমরা বলছি এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস, ট্রিপ্লয়েড, তাই না? তৈরি হলো ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম বা শস্য। ঠিক আছে, এইবারে কোন প্রসেসে তৈরি হবে? আগেরটা যেমন মেইন ইভেন্টের প্রথমেরটা ছিল সিনগ্যামি, তাহলে সেকেন্ড মেইন ইভেন্ট কি হবে? অর্থাৎ এই যে সেকেন্ডারি নিউক্লিয়াই এবং মেল গ্যামেটের যে ফিউশনে এন্ডোস্পার্মটা তৈরি হলো, কোন প্রসেসে তৈরি হবে? এই প্রসেসটার নাম হচ্ছে ট্রিপল ফিউশন। এই প্রসেসটাকে আমরা বলি ট্রিপল ফিউশন। ট্রিপল কেন? এখানে তিনটে নিউক্লিয়ার ফিউজড হচ্ছে, একটা দুটো এবং তিনটে। এই দুটো ফিউজড হয়ে তৈরি করবে সেকেন্ডারি নিউক্লিয়াই, যেটা পরবর্তী ক্ষেত্রে মেল গ্যামেটের সাথে ফিউজড হবে। তাহলে এখানে 1 2 যেহেতু তিনটে নিউক্লিয়াসে ফিউশন হচ্ছে, তার জন্য তৈরি হচ্ছে, তার জন্য এই প্রসেসটাকে আমরা বলছি ট্রিপল ফিউশন। ঠিক আছে, তাহলে এই টোটাল ঘটনাটা ছিল মেন ইভেন্ট। আমরা যেরকম মেন ক্যারেক্টার পেলাম, আমরা সাপোর্টিং ক্যারেক্টার পেলাম, এবারে আমরা দেখলাম মেন ইভেন্ট, যে কেন এটাকে ডাবল ফার্টিলাইজেশন বলছি। কারণ একবার সিনগ্যামি হচ্ছে, একবার ট্রিপল ফিউশন হচ্ছে, দুটো যেহেতু ফার্টিলাইজেশন হচ্ছে, তার জন্য আমরা প্রসেসটাকে বলছি ডাবল ফার্টিলাইজেশন। এইবারে মেন ইভেন্ট তো হয়ে গেল, তাহলে নিশ্চয়ই কোনো সাপোর্টিং ইভেন্ট থাকবে। সেই সাপোর্টিং ইভেন্টটা দিয়েই আমরা শুরু করব। দেখো দুটো সাপোর্টিং ইভেন্ট আছে, সেই দুটো সাপোর্টিং ইভেন্ট মিলে এই মেন ইভেন্টটাকে ঘটাবে। কি করে আমরা দেখবো। দেখো প্রথম যেই আমাদের সাপোর্টিং যে ইভেন্টটা বা ঘটনাটা হবে সেটা হচ্ছে, অর্থাৎ একদম এই যে সিনেমাটা আমরা করছি তার একদম স্টার্টিং সিন কোনটা হবে? স্টার্টিং সিন আমরা দেখব ওভিউলের মধ্যে। স্টার্টিং সিন মানে এই সিনেমাটা শুরু হচ্ছে ওভিউলের মধ্যে। এই দেখো ওভিউল, ওভিউলের মধ্যে একটা ছোট্ট সেল যেটার নাম হচ্ছে মেগা স্পোর, বা তোমরা কোথাও কোথাও এটাকে মেগা স্পোরাঞ্জিয়ামও শুনে থাকবে। এটা হচ্ছে মেগা স্পোর, বা এটাকেই বলা হয় মাদার এগ সেল। কত সংখ্যক? ডিপ্লয়েড 2n। তাহলে এইটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশনের একদম স্টার্টিং সিন, এখান থেকে সিনেমাটা শুরু হচ্ছে। পরবর্তী ঘটনা কি? এই মেগাস্পোরটা ভায়া মিওসিস, এই মেগাস্পোরটা মিওসিস পদ্ধতিতে, কোন পদ্ধতিতে? মিওসিস পদ্ধতিতে 2n থেকে, মানে 2n এক্স সেলটা মিওসিস পদ্ধতিতে চারটে ডটার সেল তৈরি করবে হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে একটা মাদার সেল থেকে, ডিপ্লয়েড মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ায় চারটে ডটার সেল তৈরি হলো মেগাস্পোর থেকে বা মেগাস্পোরাঞ্জিয়াম থেকে। নিয়ে কি হবে? এই চারটের মধ্যে তিনটে সেল নষ্ট হয়ে যায়। এই চারটের মধ্যে তিনটে সেল নষ্ট হয়ে যাচ্ছে। কটা পড়ে রইল? একটা, তাই না?
এইবারে এই যে একটা কোষ পড়ে রইলো, হ্যাপ্লয়েড কোষ পড়ে রইলো, এই হ্যাপ্লয়েড কোষের মধ্যে যে সাইটোপ্লাজমটা আছে সেই সাইটোপ্লাজমটা এক্সপ্যান্ড করে, বড় হয়ে যায়, তাই না? তার মানে আমি ধরলাম এটা হচ্ছে ওর নিউক্লিয়াসটা, আর এটা এই বাইরের সাদা অংশটুকু হচ্ছে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমটা এক্সপ্যান্ড করে গেল, তার মানে এরকম করে বড় হয়ে গেল। ঠিক আছে, এরকম করে বড় হয়ে গেল। তারপর এই যে নিউক্লিয়াসটা পড়ে রইল, এই নিউক্লিয়াসটা বারবার ডিভাইড হবে এবং কোন পদ্ধতিতে? ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে ডিভাইড হবে, নিয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করবে। একটা, 4টে, 5টা, 6টা, 7টা, ধরো 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে ওই যে রিমেনিং সেলটার সাইটোপ্লাজমটা এক্সপ্যান্ড করে গেল, ওই মাঝখানে নিউক্লিয়াসটা বারবার ডিভাইড হয়ে মানে ক্যারিওকাইনেসিস হয়ে ও টোটাল 8টা নিউক্লিয়াস তৈরি করলো। তার মানে একটা থেকে দুটো তৈরি হবে, দুটো থেকে 4টে তৈরি হবে, আর 4টে থেকে পরবর্তী ক্ষেত্রে 8টা তৈরি হবে। ঠিক আছে, তাহলে একবার, দুবার, তিনবার মেইনলি নিউক্লিয়াসটা ডিভাইড করছে। ডিভাইড করার পরে আমার তৈরি হলো কটা? 8টা নিউক্লিয়াস। লক্ষ্য করে দেখো এখানে কোন রকমের সাইটোকাইনেসিস হচ্ছে না, কোন রকমের সাইটোকাইনেসিস কিন্তু হচ্ছে না, তাই না? তার মানে গোটা সাইটোপ্লাজমের মধ্যে এই 8টা নিউক্লিয়াস অ্যাজ ইট ইজ রয়েছে। তারপর কি হবে? তারপর দেখা যাচ্ছে এই 8টা নিউক্লিয়াসের মধ্যে 3টে নিউক্লিয়াস একটা প্রান্তের দিকে ছুটছে, আর 3টে নিউক্লিয়াস আর একটা প্রান্তের দিকে ছুটছে। তার মানে গঠনটা তখন কি রকম দাঁড়াবে? গঠনটা তখন দাঁড়াচ্ছে যে 3টে নিউক্লিয়াস এই প্রান্তে চলে এলো, আর 3টে নিউক্লিয়াস এই প্রান্তে চলে এলো, আর দুটো নিউক্লিয়াস মাঝখানে অ্যাজ ইট ইজ রয়ে গেল, তাই না? এইবারে এই যে 3টে নিউক্লিয়াস এদিকে এবং 3টে নিউক্লিয়াস এদিকে চলে এলো, মানে দুই প্রান্তে চলে আসার পর এরা তাদের যে সেল বাউন্ডারি সেগুলোকে ফর্ম করতে থাকে। অর্থাৎ এইবারে ওরা নিজেদের নিউক্লিয়াসের চারিদিকে আস্তে আস্তে আমরা দেখব এইভাবে নিজেদের বাউন্ডারি গুলো তৈরি করছে, তাই না? তার মানে এইভাবে আলাদা করে সেল নিউক্লিয়াসের চারিদিকে সেল মেমব্রেন গুলো বা সেল বাউন্ডারি গুলো তৈরি হতে থাকে, তাই না? তার মানে এই 3টে নিউক্লিয়াস এইদিকে 3টে আলাদা সেল তৈরি করলো, এই 3টে নিউক্লিয়াস এইদিকে আলাদা সেল তৈরি করলো, তাই না? একদম প্রথমেই আমরা দেখলাম এখানে প্রত্যেকটা নিউক্লিয়াস কিন্তু হ্যাপ্লয়েড, কারণ মিয়োসিস প্রক্রিয়াতেই তৈরি হয়েছে। তারপরে সেই 4টে নিউক্লিয়াস, সেই একটা নিউক্লিয়াস যেটা রিমেনিং পড়ে রইলো সেইখান থেকেই তো এটা কিন্তু তৈরি হয়েছে মাইটোসিস প্রক্রিয়া। তার মানে এখানে সবকটাই কিন্তু এন, এটা একটু মাথাতে রাখবে। তাহলে দেখো এই যে টোটাল স্ট্রাকচারটা তৈরি হলো, 3টে সেল এদিকে তৈরি হলো, 3টে সেল এদিকে তৈরি হলো এবং মাঝখানে দুটো নিউক্লিয়াস অ্যাজ ইট ইজ রইলো, এই স্ট্রাকচারটাকে তখন আমরা বলি এমব্রায়ো স্যাক, তাই না? তার মানে এই স্ট্রাকচারটাই হচ্ছে এমব্রায়ো স্যাক, যেখানে এই 3টে সেলকে আমরা বলি অ্যান্টিপোডাল সেলস। এই যে নিচে দুটো আমরা সেল দেখছি, এই সেল দুটোকে বলা হয় সাইনার্জিডস, আর এই দুটো সাইনার্জিডের মাঝখানে যে সেলটা থাকে এইটাই হচ্ছে এগ সেল। আর এই যে দুটো নিউক্লিয়াস এখানে পড়ে রইলো, এই দুটো নিউক্লিয়াসকেই আমরা বলি পোলার নিউক্লিয়াস বা নিউক্লিয়াই। ঠিক আছে, তাহলে দেখো ওই যে 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছিল ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে, মাইটোসিস পদ্ধতিতে, তারা মেইনলি 3টে অ্যান্টিপোডাল সেল তৈরি করছে, দুটো সাইনার্জিড তৈরি করছে, সাইনার্জিডের দুটোর মাঝখানে আমরা এক্সেলকে দেখতে পাচ্ছি, আর একদম গোটা এমব্রায়ো স্যাকের মাঝখানে যে দুটো নিউক্লিয়াই পড়ে রইলো তারা হচ্ছে পোলার নিউক্লিয়াই, যারা পরবর্তী ক্ষেত্রে ফিউজড হয়ে গিয়ে কি তৈরি করবে? সেকেন্ডারি নিউক্লিয়াই। ওকে, দেখো তাহলে এইটা হচ্ছে আমার যে সাপোর্টিং ইভেন্টটা ছিল, সেই সাপোর্টিং ইভেন্টের একদম প্রথম ইভেন্টটা।
মানে ডাবল ফার্টিলাইজেশন যে সিনেমাটা আমরা দেখছিলাম তার স্টার্টিং সিন কিন্তু এটাই ছিল, যে এমব্রায়ো স্যাকের ফর্মেশন হয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড যেই সিনটা হবে সেটা হচ্ছে যখন পোলেন গ্রেনটা, ওই পরাগ রেণুটা এসে স্টিগমাতে পড়বে অর্থাৎ গর্ভমুণ্ডে এসে পড়বে, তখন কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই টোটাল ঘটনাটার সেকেন্ড সিন। আমরা সেটাতে চলে যাই। দেখো আমরা জানি একটা পোলেন গ্রেন দুটো সেল কন্টেইন করে, তাই না? একটা সেলকে আমরা বলি জেনারেটিভ সেল, যেটা পরবর্তী ক্ষেত্রে তৈরি করবে কি দুটো মেল গ্যামেট। আর একটা হচ্ছে ভেজিটেটিভ সেল, যেটাকে আমরা বলি টিউব নিউক্লিয়াই, যেটা পরবর্তী ক্ষেত্রে ওই যে পোলেন টিউব, সেই পোলেন টিউবটাকে ফর্ম করবে। ওকে, বেশ। তাহলে দেখো, তাহলে একটা পোলেন গ্রেন যখন কোথায় আসছে, সে এসে পড়ছে গর্ভমুণ্ডে বা স্টিগমাতে, এটাকে আমরা স্টিগমা বলি। এই স্টিগমাতে এসে যখন একটা পোলেন গ্রেন পড়ে, তারপরের ঘটনাটাকে আমরা কি বলি? তারপরের ঘটনাটাকে আমরা বলি জার্মিনেশন। অর্থাৎ একটা পোলেন গ্রেন বা পরাগরেণু যখন জার্মিনেট করে, অর্থাৎ এই যেখানে স্টিগমাতে এসে পড়ে এখানে একটা ছোট্ট করে ছিদ্রের সৃষ্টি হয় এবং ওই ছিদ্রের মধ্যে দিয়ে পোলেন গ্রেনটা আগে ভেজিটেটিভ সেলটাকে এবং পরে জেনারেটিভ সেলটাকে, অর্থাৎ এই যে পিছনে যে সেলটা রয়েছে এটা হচ্ছে জেনারেটিভ সেল, আর সামনে যে সেলটা রয়েছে এটা হচ্ছে ভেজিটেটিভ সেল। তাহলে জার্মিনেশনের সময় প্রথমে কিন্তু ভেজিটেটিভ সেল অর্থাৎ পোলেন টিউব নিউক্লিয়াইটা প্রবেশ করে স্টিগমা ভেদ করে, তার পেছন জেনারেটিভ সেলটা এসে প্রবেশ করে। ঠিক আছে? তারপর তাহলে এইটা হচ্ছে একটা মানে একটা গর্ভকেশরের, এটা হচ্ছে গর্ভমুণ্ড বা স্টিগমা, এটা হচ্ছে গর্ভদণ্ড বা স্টাইল, আর এটা হচ্ছে ডিম্বাশয় বা ওভারি, তাই না? এই ডিম্বাশয়ের মধ্যেই থাকছে ওভিউল, এই ডিম্বাশয়ের মধ্যেই থাকছে ওভিউল। তাহলে দেখো, যখন জার্মিনেশন হচ্ছে একটা পোলেন গ্রেনের, তার মানে এখান থেকে লম্বা একটা স্ট্রাকচার বেরিয়ে আসবে, যেই স্ট্রাকচারটা হচ্ছে পোলেন টিউব। তাহলে জার্মিনেশন হওয়া মানে হচ্ছে একটা পোলেন গ্রেনের থেকে পোলেন টিউব সৃষ্টি হচ্ছে, যেটা আস্তে আস্তে বড় হয়ে, আমরা জানি এরকম করে বড় হয়ে এসে এইভাবে বেঁকে প্রবেশ করবে কোথায়? এইভাবে বেঁকে প্রবেশ করবে ওভিউলের মধ্যে, তাই না? যে এই যে পোলেন টিউব, এই পোলেন টিউবের একদম সামনে কে থাকবে? একদম সামনে থাকবে, আমরা বললাম জেনারেটিভ সেল বা টিউব নিউক্লিয়াই, আর তার পেছনেই থাকবে কে? ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল, বা যেটা পরবর্তী ক্ষেত্রে মেল গ্যামেট ফর্ম করছে, তাই না? এইবারে ঘটনাটা কি ঘটবে দেখো, যেই পোলেন টিউবটা ওভিউলের মধ্যে প্রবেশ করছে একটা ছিদ্রের মাধ্যমে, যে ছিদ্রটার নাম কি? যে ছিদ্রটার নাম হচ্ছে মাইক্রোপাইল, যে ছিদ্রটার নাম হচ্ছে মাইক্রোপাইল। তাহলে পোলেন টিউব ওভিউলের মধ্যে ঢোকে একটা ছিদ্র সৃষ্টি করে, যার নাম হচ্ছে মাইক্রোপাইল। তাহলে দেখো মাইক্রোপাইল সৃষ্টি করে দিল। যেই এই জেনারেটিভ সেলটা যেই ওভিউলের ঠিক কাছাকাছি চলে আসে, তখনই এইটা ডিভাইড হয়ে দুটো মেল গ্যামেট তৈরি করে। ঠিক আছে? তার মানে পোলেন টিউবের মধ্যে কটা মেল গ্যামেট থাকে? পোলেন টিউবের মধ্যে দুটো মেল গ্যামেট থাকে, যেটা তৈরি হয় জেনারেটিভ সেল থেকে। ঠিক আছে? তাহলে দেখো, তার মানে যেই এই জেনারেটিভ সেলটা ওভিউলের কাছাকাছি চলে এলো, এটা ডিভাইড হয়ে তাহলে দুটো মেল গ্যামেট তৈরি করে ফেললো। সামনে কে রয়েছে? সামনে রয়েছে টিউব নিউক্লিয়াই, আর পিছনে এখন রয়েছে দুটো মেল গ্যামেট। ওকে, এইবারে মাইক্রোপাইলের মধ্যে দিয়ে যেই ভেতরে ঢুকছে, দেখো ঘটনাটা কি ঘটছে আমি বড় করে দেখাচ্ছি, এটা মুছে দিলাম। ঠিক আছে? বারবার তোমরা ওই ছবিটা আঁকার চেষ্টা করবে, যেটাকে আমরা
এমব্রায়ো স্যাক বলি, ওই ছবিটা বারবার আঁকার চেষ্টা করবে, তার মানে এই ছবিটা, ঠিক আছে? যতবার আঁকবে তত তোমার প্র্যাকটিস হবে। দেখো এখানে কটা সেল থাকবে, এখানে তিনটে সেল থাকবে, যে তিনটে সেল হচ্ছে অ্যান্টিপোডাল সেল, মাঝখানে দুটো নিউক্লিয়াই থাকছে যাদেরকে বলা হচ্ছে পোলার নিউক্লিয়াই, যেটা পরবর্তী ক্ষেত্রে ফিউজড হয়ে একটা নিউক্লিয়াই তৈরি করবে যেটা হচ্ছে 2n সেকেন্ডারি নিউক্লিয়াই। এখানে কি পাচ্ছি আমরা, এখানে আমরা পাচ্ছি সাইনারজিডস, এটা একটা সাইনারজিড, এটা একটা সাইনারজিড, আর এটার মাঝখানে হচ্ছে এটা একটা এগ, তাই না? দেখো আমি কি বললাম, পোলেন টিউবটা চলে এসেছে একদম মাইক্রোপাইলের মধ্যে দিয়ে, ধরলাম এটা হচ্ছে মাইক্রোপাইলটা, ধরলাম এটা হচ্ছে পোলেন টিউব। সামনে কে রয়েছে, সামনে এখন রয়েছে ভেজিটেটিভ সেল, তার ঠিক পেছনে জেনারেটিভ সেলটা দুভাগে ডিভাইড করে দুটো মেল গ্যামেট তৈরি করে ফেলেছে, তাই না? এইবারে আমি খানিকক্ষণ আগে একটা অ্যাপারেটাসের কথা বলেছিলাম যেটা ছিল ফিলিফর্ম অ্যাপারেটাস। দেখো এখানে থাকে, এইখানে ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে, কি কাজ করে? এই ফিলিফর্ম অ্যাপারেটাস গুলো পোলেন টিউবকে গাইড করে যে বাবা এখানে তোমার পার্কিং জোন আছে, এখানে তোমার গাড়ি পার্ক করো, ঠিক আছে? এইভাবে ঘটনাগুলোকে মনে রাখবে, তাহলে পরে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে ফিলিফর্ম অ্যাপারেটাস কি করছে, পোলেন টিউবকে গাইড করছে এইটা এন্ট্রি করার জন্য, অর্থাৎ এই জায়গাটা দিয়েই যে পোলেন টিউবটা এন্ট্রি করবে সেটার সিগন্যালিং কে দেয়, সেটার সিগন্যালিং দিচ্ছে এই ফিলিফর্ম অ্যাপারেটাস গুলো। তাহলে ফিলিফর্ম অ্যাপারেটাস সিগন্যালিং দিল, পোলেন টিউবটা এইদিকে প্রবেশ করলো। প্রথমে কে, এটা হচ্ছে মাইক্রোপাইলটা, এটা হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল যে যেই জেনারেটিভ ভেজিটেটিভ সেলটা ভেতরে এন্ট্রি করছে, সামনে কে বসে আছে, সামনে বসে আছে একটা সাইনারজিড। এই তোমার ভেজিটেটিভ সেলটার কাজ হচ্ছে ওর সামনে থাকা যে সাইনারজিড, সেই সাইনারজিডটাকে নষ্ট করে দেওয়া, অর্থাৎ এই তোমার ভেজিটেটিভ সেলটা এসে এই সাইনারজিডটাকে নষ্ট করে দিল। তাহলে এখন মেল গ্যামেট দুটোর জন্য টোটাল এমব্রায়ো স্যাকের রাস্তাটা ওপেন হয়ে গেল, তাই না? এবারে কি হবে, ফার্স্ট ঘটনা, মেন ঘটনা সিনগ্যামি, ফার্স্ট মেন ঘটনা সিনগ্যামি। এই একটা মেল গ্যামেট এসে এই যে ওভিউলকে তোমার এগ সেলটাকে ফার্টিলাইজ করে দিল, অর্থাৎ এখানে একটা এন, এই একটা এন ফার্টিলাইজ করে তৈরি হয়ে গেল একটা 2n জাইগোট, ফার্টিলাইজেশন হয়ে গেল। তাহলে আমার প্রথম যে ফার্টিলাইজেশন সেটা কমপ্লিট হবে, সেটা সিনগ্যামি। এখন আমার হাতে আছে একটা মেল নিউক্লিয়াই, আর এখানে যখনই এই ফার্টিলাইজেশনটা হয়ে যায় তখনই বা তার আগে দুটো পোলার নিউক্লিয়াই অ্যাটাচ হয়ে, আমি এরকম করে আছি বোঝার সুবিধার জন্য, তৈরি করে ফেলেছে সেকেন্ডারি নিউক্লিয়াই। দুটো পোলার নিউক্লিয়াই একে অপরের সাথে ফিউজড হয়ে তৈরি করে ফেলেছে। আমি এরকম করে কেন আঁকলাম, বোঝানোর জন্য যে দুটো নিউক্লিয়াই ফিউজড হয়ে গেছে, দুটো এন ছিল ফিউজড হয়ে তৈরি করলো 2n সেকেন্ডারি নিউক্লিয়াই। এইবারে এই মেল গ্যামেটটা এই রাস্তা দিয়ে এন্ট্রি করে এখন চলে যাচ্ছে কোথায়, এখানে, এবং এখানে গিয়ে ফিউজ করে ফেললো, তৈরি করলো একটা 3n স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি এন্ডোস্পার্ম। তার মানে তিনটে নিউক্লিয়াস ছিল তো, দুটো পোলার নিউক্লিয়াই, একটা মেল গ্যামেট, তিনটে নিউক্লিয়ার ফিউশন ঘটে গেল। তাই সেকেন্ড ঘটনাটাও ঘটে গেল, যেটা হচ্ছে ট্রিপল ফিউশন। ওকে, হলো? তাহলে দেখো দুটো ঘটনা আমার ঘটে গেল, একটা হচ্ছে সিনগ্যামি যেটা পরবর্তী ক্ষেত্রে প্রডিউস করবে এমব্রায়ো আর 2n এমব্রায়ো, আর এটা পরবর্তী ক্ষেত্রে তৈরি করবে এন্ডোস্পার্ম যেটা হচ্ছে 3n, তাই না? এইবারে তাহলে এইটাই হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, আর কিছু না, একদম বেসিক জিনিস। আমার এই ভিডিওটা দেখবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে, তারপরে বইটা পড়বে, একদম ক্লিয়ার হয়ে যাবে। বেশ, দেখো এইবারে একটা প্রশ্ন থাকে যে এই দুটো ফার্টিলাইজেশনের মধ্যে কোনটা মেন ফার্টিলাইজেশন। দেখো যেখানে এমব্রায়ো তৈরি হচ্ছে সেখানেই তো তাহলে মেল গ্যামেট আর এগের ফিউশন হচ্ছে না, তৈরি করছে এমব্রায়ো। এই এমব্রায়োটা পরবর্তী ক্ষেত্রে একটা প্ল্যান্ট তৈরি করবে,
তাই না? একটা প্ল্যান্ট তৈরি হবে, এটাই তো মেইন ফার্টিলাইজেশন। তার জন্য আমরা সিনগ্যামিকে, যেখানে 2n এমব্রায়ো তৈরি হচ্ছে, এইটাকেই আমরা বলবো মেইন ফার্টিলাইজেশন। ঠিক আছে? আর যেখানে এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে, এন্ডোস্পার্মের কাজ কি? এন্ডোস্পার্মের কাজ হচ্ছে ওই যে একটা এমব্রায়ো তৈরি হলো, ওই যে একটা এমব্রায়ো তৈরি হলো, যতদিন না পর্যন্ত ওই এমব্রায়োটা জার্মিনেট করছে, অঙ্কুরিত হচ্ছে, ততদিন অবধি একটা এমব্রায়োকে নিউট্রিশন প্রোভাইড করা, সাপোর্ট প্রোভাইড করা হচ্ছে এন্ডোস্পার্মের কাজ। তাই এই যে ট্রিপল ফিউশন, যেখানে 3n এন্ডোস্পার্ম তৈরি হলো, এই ফিউশনটাকেই আমরা বলি সাপোর্টিং ফার্টিলাইজেশন। ঠিক আছে? তার মানে সিনগ্যামিটাই হচ্ছে মেইন ফার্টিলাইজেশন, আর যেটা ট্রিপল ফিউশন, যেখানে 3n এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি সাপোর্টিং ফিউশন। ঠিক আছে? তাহলে এইটাই ছিল আমার ডাবল ফার্টিলাইজেশনের কনসেপ্টটা আগে ক্লিয়ার করো। সংজ্ঞা নিজে থেকে নিজেরাই তৈরি করতে পারবে, আর এইটাই হচ্ছে আসল ব্যাপার। যখন সংজ্ঞাটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিজেরাই তৈরি করবে না, তখনই দেখবে টোটাল মানে টপিকটাই একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এটাই চেষ্টা করো, আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করো, তারপরে তোমরা বই, নোট সব করবে। ঠিক আছে? বেশ, এইবারে একটা প্রশ্ন আমার রইল, যেটা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তবেই কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তবেই কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। আমি এই প্রশ্নটা আমার রইল, নেক্সট যে ভিডিওটা আমরা করব সেই ভিডিওতে আমরা এটার অ্যানসার দিয়ে দেব। দেখো, তাহলে যদি আমি ডাবল ফার্টিলাইজেশনের কথা বলি, তোমরা একটু বুদ্ধি করে বলবে এখানে কতগুলো সেল ইনভলভ থাকে, আর কতগুলো নিউক্লিয়াস ইনভলভ থাকে টোটাল। How many number of cells and how many number of nucleus are involved in double fertilization? এই দুটো কোশ্চেন, মানে এই দুটো কোশ্চেনের অ্যানসার তোমরা আমাকে করে আমার কমেন্ট বক্সে পোস্ট করো। আর যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে তবেই কিন্তু তোমরা এই অ্যানসারটা দিতে পারবে। যতক্ষণ না পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, আমার ভিডিওটা দেখো, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাই ছিল আজকে আমার টপিক। তোমরা পড়ো, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে নোট মুখস্থ করবে। গোটা বায়োলজি বা লাইফ সায়েন্স চ্যাপ্টারটাই তোমার, মানে জিনিসটাই তোমার হস্তগত হয়ে যাবে। থ্যাংক ইউ।